আসসালামু আলাইকুম। আপনাকে যদি প্রশ্ন করি বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার কে? আপনি অনেকেই হয়তোবা বলবেন যে সাকিব আল হাসান। কেউ পছন্দ অনুযায়ী তামিমের কথা বলতে পারেন, মুশফিকের কথা বলতে পারেন। কোনটাই ভুল উত্তর না। আমি যদি এখন প্রশ্ন করি বাংলাদেশ ক্রিকেটের ১ম সুপারস্টার কে? আমার মনে হয় এটাও সবাই জানেন। মোহাম্মদ আশরাফুল। হয়তোবা এই জেনারেশনের অনেকেই সেই মোহাম্মদ আশরাফুলের খেলা চোখে দেখেনি। তো সেই আশরাফুলের খেলাটা আসলে কেমন ছিল? বা আশরাফুলকে কেন বাংলাদেশের ১ম সুপারস্টার বলা হয়? সেই গল্পটা আজকে করব। ক্রিকেটটা বাংলাদেশে সবসময় বেশ জনপ্রিয় ছিল। বলছি ৯০ এর দশকের কথা। কিন্তু তখন বাংলাদেশ আসলে ক্রিকেটে এত বড় দল ছিল না। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপও আসলে খেলতে পারত না। তখন বাংলাদেশ আসলে ক্রিকেটের ওই পাকিস্তান আর ইন্ডিয়ার সাপোর্ট কে করে সেটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া হতো। ফুটবলে যেমন এখন ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে ঝগড়া হয়, এরকমভাবে তখন পাকিস্তান, ইন্ডিয়া নিয়ে মানুষের মধ্যে ঝগড়া হতো। তো যেটা বলছিলাম যে বাংলাদেশ আসলে তখনও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আর তখন ওই ওয়ার্ল্ড কাপের যে কোয়ালিফাইং রাউন্ড ছিল, এটার নাম ছিল আইসিসি ট্রফি। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ ফার্স্ট রাউন্ড পেরিয়ে সেকেন্ড রাউন্ডে যায়। কিন্তু সেকেন্ড রাউন্ডে নেদারল্যান্ড আর কেনিয়ার কাছে হেরে মোটামুটি 96 ওয়ার্ল্ড কাপ খেলার যে একটা স্বপ্ন ছিল সেটা ধূলিসাৎ হয়ে যায়। তারপর 97 এ আবারও বাংলাদেশ আইসিসি ট্রফিতে যায়। এবার বাংলাদেশ আগের চাইতেও অনেক বেশি ডিটারমাইন্ড, অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং সেকেন্ড রাউন্ডে উঠে তারা নেদারল্যান্ডকে হারায়। গতবারের একটা প্রতিশোধ, সেই প্রতিশোধটা কমপ্লিট করে সেমিফাইনালে চলে যায়। আর সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ১ম বারের মতো ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করে এবং বাংলাদেশে তখন ক্রিকেটের হাইপ এক্কেবারে মানে আকাশে উঠে গেছে। মানুষ রাস্তায় নেমে তখন রং খেলেছিল ঢাকার রাস্তায়। আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম তখন, 97 তো, ক্লাস 4 এ পড়তাম তখন। তো তখন হচ্ছে বেবি ট্যাক্সিতে করে স্কুলে যেতাম। আর হচ্ছে যে স্কুলে যাওয়ার সময় দেখতাম যে ওই যে রাস্তাঘাটে মানুষজন রং ছিটাতো, বেবি ট্যাক্সির ভেতরে আমাদের গায়ে রং লাগতো, এই ধরনের একটা ব্যাপার ছিল। ফাইনালে আইসিসি ট্রফিতে বাংলাদেশ কেনিয়াকেও হারায় এবং মোটামুটি বলা যেতে পারে যে একটা রিভেঞ্জ, যে একটা প্রতিশোধ, সেটা ১৬ কলা পূর্ণ হয়ে যায়। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা অর্জন করে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে আসে। ওয়ার্ল্ড কাপে গিয়ে বাংলাদেশ 99 ওয়ার্ল্ড কাপের কথা বলছি, প্রথমবার বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড ছিল। তো সেই স্কটল্যান্ডকে যেহেতু আইসিসি ট্রফিতে বাংলাদেশ হারিয়েছিল, সবাই এক্সপেক্ট করছিল এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। খুবই টাইট একটা ম্যাচ ছিল, কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতেছিল। বাংলাদেশ সবাইকে অবাক করে দেয় পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তান তখন হোয়াট এ টিম ইট ওয়াজ! সাইদ আনোয়ার, ওয়াজাতুল্লাহ ওয়াস্তি সেই ওয়ার্ল্ড কাপের বেস্ট ওপেনিং পেয়ার ছিল। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আক্তার তখন ইয়াং ফাস্ট বোলার, আগুনের গতিতে বল করতেন। সাকলায়েন মুশতাক ছিলেন, আজহার মাহমুদ ছিলেন। দুর্দান্ত একটা টিম। এজাজ আহমেদ ছিলেন। সেই টিম কিন্তু 99 এ রানার্স আপও হয়। সেই টিমকে বাংলাদেশ হারিয়ে দেয় এবং পুরো ক্রিকেট ওয়ার্ল্ড হা করে তাকিয়ে থাকে যে এটা কি হইল। তো ওই যে বললাম যে পুরো ক্রিকেট ওয়ার্ল্ডে একেবারে হইচই ফেলে দেয়, ওই হইচইয়ের জের ধরে বাংলাদেশ পরের বছর ২০০০ সালেই টেস্ট স্ট্যাটাস পেয়ে যায়। নভেম্বরে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ফার্স্ট টেস্ট খেলে। আর ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংসেই আমিনুল ইসলাম বুলবুল 100 করেন, হাবিবুল বাশার সুমন তিনি একটা 50 করেন, সবকিছু মিলিয়ে বাংলাদেশ ৪০০ রান করে। আমরা তো তখন সমর্থকদের আমাদের আর পাইকে, আমরা ভাবছি যে আরে টেস্ট ম্যাচ আর কি, টেস্ট ম্যাচে আমরা ফাটাই দিব। কিন্তু সেকেন্ড ইনিংসে বাংলাদেশ ৯০ রানে অল আউট হয়ে যায় এবং বুঝি ও আচ্ছা টেস্ট ম্যাচ আসলে এত সহজ না ব্যাপারটা। প্রথম টেস্টের পরে বাংলাদেশ জিম্বাবুয়েতে যায়। জিম্বাবুয়েতে গিয়ে বাংলাদেশ ২টা টেস্ট খেলে। একটা টেস্টে বিশাল ব্যবধানে হারে, আরেকটা টেস্টে ইনিংস ব্যবধানে হারে। এরপর ২০০১ সালে বাংলাদেশ অংশ নেয় এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে। এর আগের আসর এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে 99 এর কথা বলছি, তখনও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়নি। কিন্তু এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সেবারের ফাইনালটা হয়েছিল ঢাকায়। তো ঢাকার মানুষ মোটামুটি জানে যে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপটা কি। ফাইনালে পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে খেলা হয়েছিল এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওয়াসিম আকরামের একটা দুর্দান্ত হ্যাট্রিক নিজেদের চোখের সামনে দেখেছে ঢাকা। সো সেই একটা টুর্নামেন্টে এবার বাংলাদেশ প্রথমবারের মতো একটা পার্ট নেবে, অংশ নিচ্ছে। তো একটা অদ্ভুত রোমান্টিসিজম ছিল আমাদের সবার মধ্যে। প্রথম টেস্টে বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলে মুলতানে এবং ৩ দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হেরে সেই রোমান্টিসিজম পুরোপুরি উধাও হয়ে যায়। এরপর বাংলাদেশ যায় কলম্বোতে, শ্রীলঙ্কা হচ্ছে প্রতিপক্ষ। তো বাংলাদেশ আসলে ততদিনে বুঝতে পারছে যে টেস্টে আসলে সার্ভাইভ করাটা খুব কঠিন এবং প্রায় দেখা যাচ্ছে যে ৩ দিন ৪ দিনে ম্যাচ হেরে যাচ্ছে বাংলাদেশ। তো ওই
পঞ্চম দিনে খেলা কিভাবে টেনে নিয়ে যায় এই ধরনের একটা মানে রাস্তা খুঁজছে বাংলাদেশ। একটা ব্যাপার আছে না, একটা কথা আছে না যে ওই যে ডুবন্ত মানুষ বেঁচে থাকার জন্য খড়কুটো আঁকড়ে ধরে, ওইরকম একটা খড়কুটো টাইপের যাই পাচ্ছিল বাংলাদেশ আঁকড়ে ধরছিল। এমনই আরেকটা খড়কুটো ছিল বলা যেতে পারে কলম্বোতে 2001 সালে 17 বছর বয়সী এক কিশোর মোহাম্মদ আশরাফুলকে ডেবিউ করে দিল বাংলাদেশ। এমনিতে আশরাফুলের ট্যালেন্ট নিয়ে বেশ কথা হচ্ছিল, একজন লেগ স্পিন বোলার, মারকাটারি ব্যাটিং করেন, তো আশরাফুল খেলবেন, বাংলাদেশের মানুষও আসলে দেখছিল, আচ্ছা দেখি কি হয় না হয়। তো যাই হোক, কলম্বোতে খেলা শুরু হলো, বাংলাদেশ প্রথমে ব্যাট করলো। প্রথম দিন লাঞ্চে অর্থাৎ ফার্স্ট সেশনেই বাংলাদেশের 61 রানে 7টা উইকেট নাই। তো লাঞ্চের পর কোনো মতে আর ঘন্টাখানেক খেলে 90 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। হাইয়েস্ট স্কোর করে কিন্তু এই মোহাম্মদ আশরাফুল, 26 রান করে। এরপরে বাংলাদেশের দুঃস্বপ্ন আসলে তখন মাত্র শুরু। শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামে এবং শ্রীলঙ্কা টি ব্রেকের আগে 15 ওভার খেলতে পারে। 15 ওভারে জয়সূরিয়া তখন ওই 2001 সালেই টি-20 স্টাইলে খেলে টেলে 15 ওভারে তারা 114 রান করে, কোনো উইকেট তখনও তাদের হারায়নি। সব মিলিয়ে প্রথম দিন শেষে শ্রীলঙ্কা 51 ওভারে 1 উইকেটে 246 রান করে। এখন চিন্তা করেন যে 51 ওভারে 246, 2001 সালে প্রায় 5.5 গড়ে। তখন আসলে ওয়ানডেতেই 246 রান 50 ওভারে অনেক বড় রান ছিল। সো টেস্টে সেই রানটা বাংলাদেশ খেয়েছিল শ্রীলঙ্কার সাথে। দ্বিতীয় দিন শুরুতেই, আচ্ছা প্রথম দিনের শেষে কিন্তু আতাপাত্র 99 এ নট আউট ছিল আর সাঙ্গাকারা 49 এ নট আউট ছিল, দুজনই মাইলস্টোনের সামনে। তো দ্বিতীয় দিনের শুরুতে ওই দুজনেই, একজন সেঞ্চুরি করে ফেললো, একজন 50 করে ফেললো, কিন্তু 50 করেই 54 রানের মাথায় আউট হয়ে যায় সাঙ্গাকারা। সকাল সকালই এই উইকেটটা বাংলাদেশ পেয়ে যায়। তো এই উইকেটটা বাংলাদেশ যখন সকাল সকাল পেয়ে যায় তখন আমরা একটু নড়েচড়ে বসছিলাম, আচ্ছা কালকের মতো এত বাজে অবস্থা হয়তো আজকে হবে না, আজকে একটা ভালো দিন যাবে। কিন্তু আসলে অ্যাসল্টের তখন মাত্র শুরু। মহেলা জয়বর্ধনা নামলো, জয়বর্ধনা নেমে সেও আসলে মোটামুটি ওয়ানডে স্টাইলে ব্যাট করা শুরু করলো। তো জয়বর্ধনা আর আতাপাত্তু মিলে বাংলাদেশকে একেবারে কি বলবো যে ছিল্লা কাইট্টা লবণ লাগাই দিমু, এই ধরনের একটা অ্যাড আসতো 90s-এ, লবণের একটা অ্যাড ছিল। তো ওই ধরনের একটা ব্যাপার ছিল যে ছিল্লা কাইট্টা লবণ লাগাই দিচ্ছিল বাংলাদেশি বোলারদেরকে। 65 ওভারে শ্রীলঙ্কা 300 রান করে। এর 6 ওভার পরে শ্রীলঙ্কা 350 রানে পৌঁছা যায়। আরো 6 ওভার পরে শ্রীলঙ্কা 400 রানে পৌঁছায় যায়। দ্বিতীয় দিন লাঞ্চ হতে হতে 436, 2 উইকেট হারিয়ে ওভার মাত্র 81টা। সো ওভার তো এখানে ইস্যু না, ওভারটা বলছি তাদের রান রেটের ব্যাপারটা একটু বোঝানোর জন্য। লাঞ্চের পর আতাপাত্তু আর জয়বর্ধন আবারও ব্যাটিংয়ে নামলো। আতাপাত্তু তার ডাবল 100টা করে ফেললো এবং ডাবল 100 করার পর বাংলাদেশকে লজ্জা আর অপমানে ভাসিয়ে সে ডিসাইড করলো আমার আর ব্যাটিং করতে ভাল লাগতেছে না, আমি জায়গা। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে সে রিটায়ার্ড আউট হয়ে চলে গেল। ওইদিকে মাহেলা জয়বর্ধনা কিন্তু এরপরেও তার ব্যাটটাকে চাবুকের মতো পিটাই যাচ্ছে। 90 ওভারে শ্রীলঙ্কা 500 রান করে ফেলে। আজকের দিনের বাসবল ক্রিকেটেও আসলে এটা আপনি খুব বেশি আমাদের চোখে পড়বে না। এর মধ্যে জয়বর্ধনা সে 115 বলে 150 রান করলো। 150 রান করে একই দিনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে লজ্জা অপমানে ভাসিয়ে সেও রিটায়ার্ড আউট হয়ে চলে গেল। একই দিনে শ্রীলঙ্কার 2 জন ব্যাটার যাদেরকে বাংলাদেশ আউট করতে পারে নাই এবং তারা মনে হয় যে চাইলে তখন ওই লারার রেকর্ড, তখন 375 রানের রেকর্ড ছিল লারার টেস্টে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর, তারা দুজনেই আসলে হয়তোবা সেটা ভেঙে ফেলতে পারতো, কিন্তু তাদের আসলে ব্যাটিং করতে আর ভাল লাগতেছিল না। তো তারা দুজনেই চলে যায়। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ 103 ওভার 3 বল করে এবং 103 ওভার 3 বলে শ্রীলঙ্কার উইকেট যায় 5টা আর স্কোরটা হয় 5-5-5 উইকেট, অর্থাৎ 555 5 উইকেটে। এরপর শ্রীলঙ্কা একটু দয়া মায়া করে বাংলাদেশকে ব্যাটিংয়ে ছেড়ে দেয়। তো 465 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের বিকালবেলা বাংলাদেশ আবারও ব্যাটিংয়ে নামে এবং মোটামুটি সবাই, বাংলাদেশের টিমেরও সবাই জানে, আমরাও দেশে বসে বুঝতে পারতেছি যে আরেকটা ইনিংস ব্যবধানে আমরা পরাজয় লোডিং, এবং এই অবস্থা থেকে খেলাটা শুরু হয়। তো কোনো মতে দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করে 81 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর বুলবুল আর আশরাফুল তারা দুজনে মিলে জুটি বাঁধে আর দিনটা শেষ করে 100 রান 4 উইকেটে। তৃতীয় দিনের সকালে বুলবুল আর আশরাফুল আবার ব্যাট যখন করতে নামে, বাংলাদেশে আমরা তখন ঘুম থেকে উঠছি, টেস্ট নিয়ে খুব একটা আগ্রহ নাই, আমরা জানি যে টেস্টের রেজাল্ট কি হইতে যাচ্ছে। কিছুক্ষণ পরপর খালি একটু স্কোরটা দেখছিলাম যে বাংলাদেশ অল আউট হয় কখন। কিন্তু আমরা হঠাৎ করে আবিষ্কার করলাম যে বুলবুল আর আশরাফুলের জুটিটা জমে গেছে, এদেরকে আউট করতে পারতেছে না। তারপরে আমরা খেলাটা দেখা শুরু করলাম, তখন দেখলাম যে আশরাফুলের সে কি দুর্দান্ত ব্যাটিং, কিসের চামিন্দা ভাস, কিসের মুতিয়া মুরলীধরন, তাদেরকে পাড়া মহল্লার বোলার বানায় ফেলছে। পুল, হুক, কাভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, ডাউন দ্য উইকেট এসে মুরলের মাথার উপর দিয়ে মারা, মানে আশরাফুল
মানে সেদিন মোটামুটি ডন ব্র্যাডম্যান আর সচিন টেন্ডুলকারের আত্মা মনে হয় আশরাফুলের উপরে ভর করেছিল। তো অন্য প্রান্তে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু তার মতো ধীরস্থির ব্যাটিং করে যাচ্ছিল এবং আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ব্যাপার যেটা বুলবুল আসলে অবাক বিস্ময় দেখছিলেন যে এই 17 বছরের ছোকরা করছেটা কি। তো যাই হোক 50 করার পর বুলবুল 56-57 রানের মতো করলো, বুলবুল আউট হয়ে গেল। আউট হয়ে যাওয়ার আগে আশরাফুলের সাথে 126 রানের একটা পার্টনারশিপ হয় তার। তো আশরাফুল চালিয়েই যায় এবং চালাতে 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 একটা পর্যায়ে ইতিহাসটা আশরাফুল গড়ে ফেলেন, 100 রান করে ফেলেন, সেঞ্চুরি করে ফেলেন মাত্র 17 বছর 61 দিন, অর্থাৎ 17 বছর 2 মাস বয়স, যেটা এখন পর্যন্ত টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড এবং 40 বছরের পুরানো একটা রেকর্ড ভাঙেন, যেটা পাকিস্তানের লেজেন্ড মুশতাক মোহাম্মদ করেছিলেন। 212 বল খেলে 114 রান করে মোহাম্মদ আশরাফুল আউট হয়। সে আউট হওয়ার পর বাংলাদেশ আসলে আর বেশি দূর টিকতে পারেনি, 328 রানেই অল আউট হয়ে যায়। সো অবভিয়াসলি ইনিংস পরাজয়ের একটা গ্লানি তো বাংলাদেশের কপালে আরো একবার জোটে, কিন্তু পুরো ক্রিকেট বিশ্ব আসলে তখনও একটা হকচকানো অবস্থার মধ্যে ছিল যে ঘটনাটা ঘটলো কি, এই 17 বছরের পিচ্চি পোলা ভাস মুরালিকে এইভাবে খেলে একটা 100 করে ফেললো। সো অবভিয়াসলি আমরা তো তখন আবেগী দর্শক, আমরা তো তখন আশরাফুলের উপরে, আশরাফুলকে নিয়ে অন্য লেভেলের স্বপ্ন দেখা শুরু করলাম এবং মাত্র 17 বছর বয়সে একটা ছেলের জন্য সেটা যে কি পরিমাণ প্রেশার হতে পারে এবং সেই প্রেশারে তিনি যে একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছেন সেটা তার ক্যারিয়ার শেষে এখন যদি আমরা তার স্ট্যাট দেখি, কি টেস্ট কি ওয়ানডে, সেই স্ট্যাটই কিন্তু আমাদেরকে বলে দিবে যে না, আশরাফুলের পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে যে প্রেশারটা সে ফিল করছে। কিন্তু মোহাম্মদ আশরাফুলকে কি আমরা পরিসংখ্যানের মধ্যে আসলে আবদ্ধ রাখতে পারবো? সেটা কিন্তু আসলে সম্ভব না। কারণ মোহাম্মদ আশরাফুলকে যদি আমরা মাপতে চাই তাহলে মাপতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে তার অপরাজিত 50 32 বলে 51 রান যেটা করেছিলেন 2004 সালে হারারেতে, যেটা আসলে শুধুমাত্র জিম্বাবুয়েকেই যে হারিয়েছে এবং সেটা কিন্তু প্রাইম জিম্বাবুয়ে ছিল। জিম্বাবুয়েকে প্রথমবারের মতো হারানো সেটা না, 47টা ম্যাচ টানা হেরেছিল। 99 ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম, সেখানে যে পাকিস্তানকে হারালো, এরপরে 5 বছর 47 ম্যাচ বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। এই গ্লানি থেকে আশরাফুল বাংলাদেশকে মুক্ত করে আর হচ্ছে যে সে আসলে দেখায় যে বাংলাদেশ আস্তে আস্তে করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। মোহাম্মদ আশরাফুলকে যদি মাপতে হয়, মাপতে হবে কার্ডিফের সেই মহাকাব্যিক সেঞ্চুরিটা দিয়ে, যেই সেঞ্চুরি দিয়ে হারানো হয়েছিল অস্ট্রেলিয়াকে। এবং কোন সে অস্ট্রেলিয়া, রিকি পন্টিং এর অস্ট্রেলিয়া, যেখানে হেইডেন আর গিলক্রিস্ট ওপেন করতো, রিকি পন্টিং, ড্যামিয়ান মার্টিন, মাইকেল হাসি ছিল, বোলিং লাইন আপে ছিল গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, মাইকেল ক্যাস্ট্রোউইচ। আশরাফুলকে মাপতে হবে ওগুলা দিয়ে। আশরাফুলকে মাপতে হবে 2006-এ বাংলাদেশ যখন বগুড়াতে সর্বপ্রথম শ্রীলঙ্কাকে ওয়ানডেতে হারালো, সেই ম্যাচেও তিনি 50 করেছেন। আশরাফুলকে মাপতে হবে 2008-এ আইসিএল এর ধাক্কায় যখন বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এই ধরনের একটা ব্যাপার মনে হচ্ছিল, হাবিবুল বাশার, শাহরিয়ার নাফিস, আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক সবাই চলে গেল আইসিএল খেলতে, তারা নিষেধাজ্ঞায় পড়লো। তখন আশরাফুল ক্যাপ্টেন্সি নিয়ে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের সাথে খেলে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল এবং সেই ম্যাচেও কিন্তু আশরাফুল একটা 50 করেছিলেন। 2007 বিশ্বকাপের সুপার 8-এ সাউথ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একটা অবিশ্বাস্য ঘটনা। সেখানে 83 বলে 87 রানের একটা ইনিংস খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল এবং ওই আমরা তো দিল স্কুপ চিনি, দিলশান স্কুপ করে, ওই দিল স্কুপের আগে আশরাফুল আসলে স্কুপ শট কিভাবে খেলে সেটা কার্ডিফের 100-এর সময় গ্লেন ম্যাকগ্রাকে সুইপ করে 4 মারলো। এই 2007 বিশ্বকাপে সে এরকম স্কুপ করলো, এই ধরনের সব শট আশরাফুল তখন খেলতো। টি-20-র গল্প যদি বলি, 2007-এ প্রথম টি-20 বিশ্বকাপ যেখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ প্রথম ম্যাচেই কিন্তু জিতে যায় এবং সেই ম্যাচে আশরাফুল যে 27 বলে 61 রান করেছিল সেটা একটা দুর্দান্ত ইনিংসই শুধু ছিল না, সেদিন 50টা পূর্ণ করেছিলেন তিনি 20 বলে, যেটা শুধু বাংলাদেশ না, ওই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে টি-20-র ফাস্টেস্ট 50 রেকর্ড ছিল। আশরাফুলের গল্প তো শুরু হয়েছিল টেস্ট দিয়ে, সেই টেস্টে যদি আবার ফিরে আসি, 2004 সালে বাংলাদেশ যখন সর্বপ্রথম ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দুর্দান্ত একটা ড্র করলো, সেই টেস্টের কথা বললেই হয়তোবা রফিকের 9 নম্বরে নেমে 100-এর কথা মনে পড়বে। সেকেন্ড ইনিংসে বাংলাদেশ যখন খাদের কিনারায় চলে যায়, পাইলটের 100-এর কথা মনে পড়বে। কিন্তু প্রথম ইনিংসে হাবিবুল বাশার সুমনের সাথে প্রথম প্রতিরোধটা কিন্তু করেছিলেন এই আশরাফুল, 81 রান করেছিলেন সেই ইনিংসে তিনি। 2004-এ চট্টগ্রামে ইন্ডিয়ার সাথে 158 রান নট আউট একটা ইনিংস খেলেছিলেন। উইকেটের চারপাশে কি জহির খান, কি অনিল কুম্বলে, কাউকে গোনার টাইম নাই, কি কি সব শট যে খেললো। ওই 158 নট আউট, এটা আশরাফুলের
তো বটেই, বাংলাদেশের টেস্টে ইন্ডিভিজুয়াল স্কোর, হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর ছিল প্রায় ৯-১০ বছরের মতো। ২০১৩ গলে এসে আশরাফুল নিজেই আবার সেই রেকর্ডটা ভাঙছে। ১৯০ রান করেছিল সেদিন। এবং আমার কাছে মনে হয় যে ভাগ্যের একটুখানি সহায়তা পেলে আশরাফুল বাংলাদেশের প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান হয়ে যেতেন। সেটা তিনি পাননি। ওই একই টেস্টেই মুশফিকুর রহিম সেই কীর্তিটা কিন্তু করেছিলেন। তো যেমনটা আসলে প্রথমে বলছিলাম, মোহাম্মদ আশরাফুলের সাথে পরিসংখ্যান বা সংখ্যা, নাম্বারস এগুলোর আসলে বনিবনা কখনোই ছিল না। কিন্তু মোহাম্মদ আশরাফুলের ব্যাটে চড়ে বাংলাদেশের ক্রিকেট বিশ্বে সর্বপ্রথম মাথা উঁচু করে দাঁড়ানো শিখেছিল, স্বপ্ন দেখেছিল। যে স্বপ্নটাকে পরবর্তীতে আমরা সাকিব, তামিম, মুশফিক এদের হাত ধরে একটা অন্য উচ্চতায় যেতে দেখেছি। শুরুটা কিন্তু করে দিয়েছিলেন এই মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের ক্যারিয়ারের শেষটা আসলে খুব একটা ভালো হয়নি। ম্যাচ গড়পেটা, ম্যাচ ফিক্সিং এর একটা কালিমা কপালে রেখে তাকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছিল। ওভাবেই তার ক্যারিয়ারটা শেষ হয়েছিল। তবে নিজের দোষ সেদিন স্বীকার করেছিলেন। তিনি ডিনাই করেন নাই এবং দোষ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে তার যে একটা অশ্রুসিক্ত চোখ, তার যে একটা কান্না ভেজা একটা ছবি আমরা দেখেছিলাম, সেই ছবিটা আসলে নাড়িয়ে দিয়েছিল পুরো জাতিকে। সেই অপরাধের জন্য তার সাথে কিন্তু কোনো আপোষের কথা কেউ বলেনি। কিন্তু একটা পর্যায়ে যখন আশরাফুল তার শাস্তিটা মেনে নিয়েছিলেন এবং শাস্তিটা তাকে পেতেও হয়েছিল, এরপরে কিন্তু আমরা আশরাফুলকে ক্ষমা করে দিয়েছি। বাংলাদেশের মানুষ ক্ষমা করে দিয়েছে তাদের প্রথম ক্রিকেটিং সুপারস্টারকে, মোহাম্মদ আশরাফুলকে। মোহাম্মদ আশরাফুল এখন ভবিষ্যৎ ক্রিকেটার গড়ার কাজে নিয়োজিত। তিনি কোচিং করছেন, ম্যাচ অ্যানালাইসিস করছেন। এই ক্যারিয়ারের জন্য আশরাফুলের প্রতি অনেক 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 শুভকামনা রইল। এবং আজকের দিনে ৭ জুলাই মোহাম্মদ আশরাফুল, আপনাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের আবেগের পুরোধা হয়ে আপনি সবসময়ই আসলে আমাদের হৃদয়ের গভীরে থাকবেন।